রাত 11টা। বাসার কলিং বেলে চাপ দিতেই ভাবি এসে দরজা খুলে দিল, আর সাথে এক বালতি কথাও শোনাতে লাগলো। এখন সময় হয়েছে আপনার বাসায় আসার। কেন? তাড়াতাড়ি তো আসলাম। রাত বাজে 11টা, আর এটা তোমার কাছে তাড়াতাড়ি মনে হচ্ছে? সিঙ্গেল মানুষদের রাত 11টা আর 12টা বলতে কিছু হয় না ভাবি। আর তাছাড়া বাসায় কি আমার বউ আছে যে তাড়াতাড়ি আসতে হবে? বাসায় বউ থাকলে এভাবে রাত করে বাসায় আসা লাগতো না, সন্ধ্যা 8টার ভিতরেই আসতে হতো। এহ, বললেই হলো নাকি? কেন বিশ্বাস হয় না? তোমার ঘরেই তো প্রমাণ আছে। তোমার ভাই রাত 9টার পর বাসার বাইরে যাওয়া নিষেধ, আর সেটা অমান্য করার সাধ্য তোমার ভাইয়ের নেই। এত অত্যাচার করো না গো আমার ভাইটার ওপর। অত্যাচার না, একে বলে ভালোবাসার নিয়ন্ত্রণ, বুঝলে? ও, ভালোবাসা এত টাইট হয় নাকি? আমার তো মনে হচ্ছে জেলখানা খুলে বসছো। জেলখানায় কেউ এত আদর পায়? তুমি থাকলে বুঝতে পারবা। থাকলে মানে আমার জন্য প্ল্যানিং চলছে নাকি? অবশ্যই, তোমার মতো রাত জাগা ছেলে কি ঠিক? সুন্দরী না হলেও চলবে, কিন্তু তোমার মতো ভয়ঙ্কর যেন না হয়। কি? আমি ভয়ঙ্কর? একটু আগেও তোমার ভাই আমার হাতে রান্না খেয়ে কিভাবে বেবি বেবি করছে সেটা তো দেখোনি। আচ্ছা, তা ভাইয়া কোথায়? রুমে খাওয়া দাওয়া শেষে মোবাইল টিপছে। আমার জন্য কেউ অপেক্ষা করবে না। লাইফটা একদম ফাঁকা ফাঁকা লাগে মাঝে মাঝে। তাই নাকি? তাহলে সিরিয়াসলি বলো, কেমন বউ চাই তোমার? সত্যি বলবো? হ্যাঁ বলো। তোমার মতো একটা বউ। বুঝেছি, সুন্দরী, একটু রাগী, আর খুব ভালো, ঠিক তো? হুম। আর সবচেয়ে বড় কথা, আমার জন্য অপেক্ষা করবে, দরজা খুলে বকা দিবে, তারপর আবার নিজেই খাওয়াবে। তাহলে রেডি থাকো, খুব শিগগিরই তোমার জীবনেও এমন কেউ আসবে। তখন কিন্তু আবার আমাকে ভুলে গেলে চলবে না। আরে তুমি তো আমার ম্যানেজার, তোমাকে ভুললে কি করে হবে? ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে খেতে আসো। আচ্ছা, আজকে কি স্পেশাল? তোমার প্রিয় চিকেন কোরমা। এই জন্য তো বলি আমার ভাবি বিশ্বের সেরা। বেশি কথা না বলে খেতে বসো। তারপর খাওয়া দাওয়া করে দিলাম এক লম্বা ঘুম। এবার আসুন পরিচয়টা দিয়ে দেই। আমি শিহাব। এবার অনার্স সেকেন্ড ইয়ারে পড়াশোনা করছি। পরিবারে আমি, আব্বু আম্মু এবং ভাইয়া ভাবি আছেন। আমাদের বিজনেস আছে। ভাইয়া আর আব্বু মিলে সেটা দেখাশোনা করেন। আমি বসে বসে খাই আর ঘুমাই, এটাই আমার কাজ। পরের দিন দুপুরে আমি সোফায় বসে মোবাইল স্ক্রল করছিলাম। এমন সময় ভাবি এসে বলল, শোনো, আজকে আমরা শপিং মলে যাচ্ছি, তাই তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আমরা মানে? আমি কেন? কারণ তুমি একা একা বাসায় বসে থাকলে আবার রাত করে ফিরবে। তার চেয়ে আমাদের সাথে চলো, আর গেলে ফ্রিতে কিছু শপিংও করতে পারবে। এমন সুযোগ কিন্তু বারবার আসে না। আচ্ছা ঠিক আছে, তবে একটা কথা, কি? আজকে কিন্তু আমি কোনো ব্যাগ ধরবো না। সে দেখা যাবে, শেষে তোমাকেই সব ব্যাগ নিয়ে হাঁটতে হবে। বিকেলের দিকে আমি, ভাইয়া আর ভাবি শপিং মলে গেলাম। চারপাশে লাইট, ভিড় আর নানা রকম দোকান। ভাবি এক দোকান থেকে আরেক দোকানে ঘুরছে, আর আমি ভাইয়ার সাথে বসে বিরক্ত মুখে অপেক্ষা করছি। উফ ভাইয়া, শপিং করতে এসেছি নাকি দোকান কিনতে এসেছি? চুপ থাক, তোর ভাবি শুনে ফেললে আজকে বাসায় ঢুকতে দিবে না। ঠিক তখনই ভাবি দূর থেকে হাত নেড়ে ডাকলো। এই শোনো, এদিকে আসো, কারোর সাথে পরিচয় করিয়ে দিই। আমি আর ভাইয়া এগিয়ে গেলাম। গিয়ে দেখি একটা মেয়ের সাথে ভাবি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে আমার মামাতো বোন নীলা। আর নীলা, ইনি হচ্ছেন তোর দোলা ভাইয়ের ভাই, আমার একমাত্র দেবর। নীলা একটা মিষ্টি হাসি দিয়ে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমার দিকে আর চোখে তাকালো, তারপর ফিসফিস করে বলল, সালামটা তো বেশিরভাগ আমাকে উদ্দেশ্য করে দিয়েছে, আর জবাবটা তুই আগে নিয়ে নিলি। সালাম শোনার সাথে সাথে জবাব দেওয়া উচিত। এখন তুমি দেরি করছো, সেটা তোমার দোষ। ও আচ্ছা,
তুই না বললে তো জানতামই না। সে যাই হোক, ভদ্রতা বলে একটা জিনিস আছে। ভদ্র তো না, অন্য কিছু, সেটা আমি ভালোই বুঝতেছি। তখনই ভাবি বলে উঠল, এখনো কি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবো নাকি? চলো, সামনে একটা কফি শপ আছে, ওখানে বসি। হ্যাঁ চলো। তারপর চারজন একসাথে একটা ক্যাফেতে গেলাম। ওয়েটার এসে অর্ডার নিতে লাগলো। আমি একটা ক্যাপাচিনো নেব। আমার জন্য ব্ল্যাক কফি। আর নীলা, তুমি কি খাবে? আমার জন্য কোল্ড কফি। ওরা তিনজন বলার পর সবাই আমার দিকে তাকালো। আমি হালকা হেসে বললাম, আমার জন্য কোল্ড কফি। নীলা একটু চুপ করে আমার দিকে তাকালো, তারপর হালকা হাসলো। কফি আসার পর গল্প শুরু হলো। ভাবি নীলাকে উদ্দেশ্য করে বলল, তা নীলা, তোর পড়াশোনা কেমন চলছে? ভালোই, এবার ফার্স্ট ইয়ারই উঠলাম। এর মধ্যে আমি জিজ্ঞেস করলাম, কোন সাবজেক্ট? ইংলিশ। ও, তাহলে তো ভালোই। ভাইয়া আমার দিকে চোখ টিপ দিয়ে বলল, আচ্ছা শিহাব, তুই তো বলেছিলি লাইফটা ফাঁকা ফাঁকা লাগে, তো এখন কেমন লাগতেছে? আমি বুঝলাম ভাইয়া কি বোঝাতে চাচ্ছে, তাই চোখ বড় করে ভাইয়ার দিকে তাকালাম। নীলা মাথা নিচু করে কফিতে চামচ নাড়াতে লাগলো, কিন্তু তার ঠোঁটের কোণে হালকা হাসি। তারপর অনেকক্ষণ আমরা চারজন বসে গল্প করলাম। কে কি করে, পড়াশোনা, মজার ঘটনা, সব মিলিয়ে সময়টা কেমন যেন খুব দ্রুত চলে যাচ্ছিল। মাঝে মাঝে আমার আর নীলার চোখাচোখি হচ্ছিল, আবার দুজনেই চুপ করে অন্যদিকে তাকাচ্ছিলাম। কথা কম হলেও অদ্ভুত একটা কমফোর্ট ফিল হচ্ছিল। কফি শেষ করে বের হওয়ার পর ভাবি বলল, আচ্ছা, এখন একটু শপিং করা যাক। আবার শুরু? এখন বুঝবি আসল মজা কাকে বলে। তারপর শুরু হলো আসল শপিং। ভাবি একটার পর একটা ড্রেস দেখছে, সাথে নীলাও। আর আমি আর ভাইয়া ব্যাগ হাতে দাঁড়িয়ে আছি। ভাইয়া, আমি আর পারবো না, চলে গেলাম, বাই। চুপ থাক, বেশি বললে আরও দুটো ব্যাগ ধরিয়ে দেব। এভাবেই হাসি ঠাট্টার মধ্যেই শপিং শেষ হলো। সন্ধ্যার দিকে আমরা সবাই বাসায় ফিরে এলাম, আর নীলা ওর বাসায়। রাতে খাওয়া দাওয়া শেষে আমি রুমে বসে মোবাইল স্ক্রল করছিলাম। ঠিক তখনই দরজায় নক। কে? আমি আসবো? হ্যাঁ, আসো। ভাবি হাতে এক মগ কফি নিয়ে ভেতরে ঢুকলো। এই নাও, কফিটা খেয়ে নাও। আজকে এত কেয়ার? কোনো প্ল্যান আছে নাকি? না, কোনো প্ল্যান নেই। ভাবলাম আজকে সারাদিন অনেক কষ্ট করেছো, তাই এতটুকু তো করা উচিত। যাক, অবশেষে তাহলে বুঝলে। আমি মগটা হাতে নিলাম। ভাবি আমার পাশে বসে বলল, তা বলো, আজকে মলে কেমন লাগলো? ভালোই। শুধু ভালোই? আমি একটু চুপ হয়ে গেলাম। ভাবি আবারও চোখ সরু করে বলল, সোজা করে বলো, নীলাকে কেমন লাগলো? মানে কি বলছো আবল তাবল? আমি আবোল তাবোল বলছি না, যা বলছি ঠিকই বলছি। নীলার সাথে দেখা হওয়ার পর থেকেই তোমাকে দেখছি কেমন যেন একটা অন্যরকম হয়ে গেছো। আমি লজ্জা পেয়ে মাথা নিচু করে বললাম, মানে আসলে হুম, বলো বলো। নীলাকে আমার ভালো লেগেছে। ভাবি কিছুক্ষণ চুপ করে আমার দিকে তাকিয়ে রইল, তারপর মুচকি হেসে বলল, আমি জানতাম এটাই হবে। আমি হালকা নার্ভাস হয়ে বললাম, মানে সমস্যা হবে না তো? সমস্যা কেন হবে? মেয়েটা ভালো, ভদ্র, আর সবচেয়ে বড় কথা, তোমার সাথে মানাবে। সত্যি? তবে একটা শর্ত আছে। কি? সবকিছু আমি সেটিংস করে দেব, কিন্তু পরে আমাকে ট্রিট দিতে হবে। আরে, এইটা তো তুমি না বললেও পাবে। এই কথাটা যেন মনে থাকে, পরে যেন না বলেও ভাবি এত খরচ করতে পারবো না। আরে না, তুমি শুধু বলো কি চাই, আমি সাথে সাথে এনে দিব। তাহলে ঠিক আছে, আশা করি খুব শিগগিরই একটা সুন্দর খবর পাবে। সত্যি? আরে ধৈর্য ধরো, সবকিছু একদিনে হয় না।
আগে কথা বলবো, তারপর পরিস্থিতি বুঝবো, তারপর এগোবো। হুম। আচ্ছা, এখন বেশি ভেবো না তো, আগে কফিটা শেষ করো। আজকের কফিটা কেমন জানি বেশি মিষ্টি লাগতেছে। কফি না, তোমার মুড মিষ্টি হয়ে গেছে। আরে না। ঠিক আছে ঠিক আছে, আর লজ্জা পেতে হবে না। এই বলে ভাবি রুম থেকে বের হয়ে গেল, আর আমি একা বসে রইলাম, হাতে কফির মগ, কিন্তু মাথার ভেতর শুধু একটাই চিন্তা, নীলা, তার হাসি, তার কথা বলার ভঙ্গি, আর সবচেয়ে বেশি চুপচাপ লাজুকভাবে হাসাটা। আমি নিজের অজান্তেই হালকা হাসলাম। পরের দিন সকাল, ঘুম থেকে উঠে দেখি মনটা অদ্ভুত ভালো লাগায় ভরা। ডাইনিং টেবিলে গিয়ে বসতেই ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি হাসল। কি ব্যাপার, আজকে তো দেখছি খুব ফ্রেশ লাগতেছে। এমনি। তখনই ভাইয়া বলে উঠল। এমনিই না, কারণটা আমি জানি। আমি কিছু বললাম না, মাথা নিচু করে বসে রইলাম। এটা দেখে ভাবি বলল, হয়েছে, আমার দেবরটাকে আর টিজ করো না। বাবা, এখন তো দেখছি মুখে কষ্টে মেরে বসে থাকতে হবে। দরকার হলে তাই করবে। খাওয়া শেষ করে আমি রুমে আসতেই ফোনে একটা নোটিফিকেশন, ফ্রেন্ড রিকোয়েস্ট। নামটা দেখে আমি থমকে গেলাম। নীলা রহমান। আমার বুকের ভেতরটা হঠাৎ করে জোরে ধকধক করতে লাগলো। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, তারপর ধীরে ধীরে কনফার্ম বাটনে চাপ দিলাম। ঠিক তখনই ভাবি দরজার পাশে দাঁড়িয়ে বলল, রিকোয়েস্টটা অ্যাকসেপ্ট করেছে তো? তুমি জানলে কিভাবে? কারণ নীলাকে তোমার আইডিটা আমিই দিয়েছি। থ্যাংক ইউ সো মাচ ভাবি। আরে, এত আগে থ্যাঙ্কস দিতে হবে না, আসল গল্প তো এখনো বাকি। আমি আবার ফোনের দিকে তাকালাম, নীলার প্রোফাইল ওপেন করলাম। একটা সিম্পল ছবি, কিন্তু সে একই মিষ্টি হাসি। আমার ঠোঁটের কোণেও অজান্তেই হাসি চলে আসলো। কিছুক্ষণ প্রোফাইলের দিকে তাকিয়ে রইলাম। তার ছবিটা বারবার খুলে দেখছি, আবার বন্ধ করছি। ভাবতে লাগলাম, মেসেজ দিব নাকি অপেক্ষা করব। অনেকক্ষণ ভাবার পর সাহস করে ইনবক্সে ঢুকে গেলাম, কিন্তু গিয়ে দেখি নীলা আগে থেকেই একটা মেসেজ দিয়ে রেখেছে। আসসালামু আলাইকুম। আমার বুকের ভেতরটা আবারও ধক করে উঠল। আমি দ্রুত টাইপ করলাম, ওয়ালাইকুম আসসালাম। কিছুক্ষণ চুপ, তারপর আবার রিপ্লাই এলো, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি? জি ভালো। এরপর আবার কিছুক্ষণ নীরবতা। কথা এগোবে কি না বুঝতে পারছিলাম না। মনে হচ্ছিল দুজনেই কথা বলতে চাই, কিন্তু কেউ ঠিক বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। হঠাৎ নীলা লিখল, সেদিন আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি কয়েক সেকেন্ড স্ক্রিনের দিকে তাকিয়ে রইলাম, তারপর হালকা হাসি দিয়ে লিখলাম, আমারও অনেক ভালো লেগেছে। ওপাশ থেকে সাথে সাথেই একটা স্মাইলি ইমোজি এলো। এভাবেই ধীরে ধীরে কথা শুরু হলো। প্রথমে ছোট ছোট কথা, কি করো না করো, কোন মুভি ভালো লাগে, তারপর গল্প একটু একটু করে বড় হতে লাগলো। সময় কিভাবে পার হয়ে যাচ্ছে বুঝতে পারলাম না। হঠাৎ খেয়াল করলাম ঘড়িতে রাত 1টা। আমি নিজেই অবাক হয়ে গেলাম। আরে, এত রাত হয়ে গেছে? হ্যাঁ, বুঝতেই পারিনি। ঘুমাবে না? ঘুমাবো, তবে কথা বলতে ভালো লাগছিল। আমার মুখে অজান্তেই হাসি চলে আসলো। আমারও। আচ্ছা তাহলে আজকে যাই, গুড নাইট। গুড নাইট। চ্যাট অফ করেও আমি কিছুক্ষণ ফোনের দিকে তাকিয়ে রইলাম। আজকের দিনটা কেমন যেন অন্যরকম ছিল। মনের ভেতর একটা অদ্ভুত শান্তি আর ভালো লাগা। আমি বিছানায় শুয়ে পড়লাম, কিন্তু চোখ বন্ধ করলেই শুধু একটা মুখ ভেসে উঠছে, নীলা, তার হাসি, তার লাজুক চাহনি। আমি নিজের অজান্তেই আবারও হেসে ফেললাম। পরের কয়েকদিন আমাদের কথা প্রতিদিনই হতে লাগলো। সকালে গুড মর্নিং, দুপুরে খেয়েছে কিনা, আর রাতে লম্বা লম্বা গল্প। একসময় বুঝতেই পারলাম না কবে আপনি থেকে তুমি হয়ে গেলাম। একদিন দুপুরে আমি মেসেজ দিলাম, কি করছো? কিছু না, বসে আছি। তুমি? তোমার কথাই ভাবছি। ওপাশে কয়েক সেকেন্ড কোনো রিপ্লাই নেই।
তারপর একটা লজ্জার ইমোজি এলো। আমার বুকের ভেতরটা কেমন যেন উষ্ণ হয়ে উঠল। এইভাবে দিনগুলো খুব সুন্দরভাবে কাটতে লাগলো। সব কিছুই এখন একটু একটু করে বদলাচ্ছে। একদিন সন্ধ্যায় আমি আর নীলা ফোনে কথা বলছিলাম। আচ্ছা, একটা কথা বলি। বলো। তোমার বোন মানে আমার ভাবি কিন্তু অনেক ভালো। জানি। ভাবি না থাকলে হয়তো আমাদের পরিচয়ই হতো না। ঠিক বলেছ। আচ্ছা, তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? প্রশ্নটা শুনে আমি কিছুক্ষণ চুপ হয়ে গেলাম। মনে হচ্ছিল এই একটা কথার ওপর অনেক কিছু নির্ভর করছে। আমি ধীরে ধীরে বললাম, হ্যাঁ করি। ওপাশে একদম চুপ। তারপর খুব আস্তে করে বলল, আমিও। আমার বুকের ভেতরটা হঠাৎ করে ভরে গেল একটা অদ্ভুত সুখের অনুভূতি। ঠিক তখনই দরজার বাইরে থেকে ভাবির কণ্ঠ। শিহাব। আমি চমকে উঠে বললাম, পরে কথা বলি, ভাবি ডাকছে। আচ্ছা। আমি দরজা খুলতেই ভাবি দাঁড়িয়ে আছে, মুখে সেই চেনা মুচকি হাসি। কি ব্যাপার, এত লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা হচ্ছিল? কই, কেউ না তো। কেউ না মানে? নীলার সাথে কথা হচ্ছিল তাই না? আমি চুপ করে মাথা নিচু করে হাসলাম। ভাবি সব বুঝে ফেলল। তাহলে কি ব্যাপারটা অনেক দূর গড়িয়েছে? না মানে তেমন কিছু না। আরে বাবা, আমার সামনে এত লজ্জা পাওয়ার কিচ্ছু নেই। আমি তো সবই জানি। হ্যাঁ, একটু কথা বলছিলাম। শুধু কথা নাকি স্পেশাল কথা? আমি কিছু বললাম না, শুধু মাথা নিচু করে হাসলাম। ঠিক আছে, কিছু বলতে হবে না। তোমার এই হাসি সব বলে দিচ্ছে। শোনো, একটা কথা বলি। বলো। সম্পর্কটা যদি সত্যি মনে হয় তাহলে কিন্তু সিরিয়াসলি নিও, শুধু টাইম পাসের জন্য না। না ভাবি, আমি সিরিয়াস, খুব সিরিয়াস। ভাবি আমার দিকে তাকিয়ে একটু চুপ করে থাকলো, তারপর মুচকি হাসলো। আচ্ছা, নীলার সাথে কি কথা হলো আজকে? আমি হালকা লজ্জা নিয়ে বললাম। নীলা বলল, সেও নাকি আমাকেও পছন্দ করে। বাহ, তাহলে তো কাজ অনেকটাই এগিয়েছে। সবই তোমার জন্য। এই জন্যই তো বলি, আমি না থাকলে তোমার কিছুই হতো না। একদম ঠিক, তুমি তো আসল প্রধানমন্ত্রী। আচ্ছা আচ্ছা, এত পাম মারিও না। পরে কয়েকদিন নীলা এবং আমার সম্পর্কটা আরও গভীর হতে লাগলো। এখন আর শুধু চ্যাট না, ফোন কল, ভয়েস নোট, কখনো কখনো ভিডিও কলও। প্রতিদিন একটা রুটিন হয়ে গেল আমাদের কথা বলার। গুড মর্নিং। গুড মর্নিং। খেয়েছো? না, তোমার জন্য অপেক্ষা করছি। তাই নাকি? হুম। আচ্ছা, তুমি কি আমাকে মিস করো? হুম। কতটা? যতটা না করলে থাকা যায় না। আর তুমি মিস করো? অনেক। এইভাবে ধীরে ধীরে আমাদের সম্পর্কটা ভালোবাসাতে পরিণত হলো। দিন যত যাচ্ছিল, নীলা আর আমার সম্পর্কটা ততই গাঢ় হয়ে উঠছিল। আমাদের কথাগুলোও এখন শুধু সময় কাটানোর জন্য না, বরং একে অপরকে বোঝার জন্য হয়ে গেছে। একদিন রাতে, আচ্ছা নীলা, একটা কথা বলি। বলো। যদি কোনো দিন কোনো কারণে আমাদের এক হতে সমস্যা হয়, তাহলে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে, ঠিক যেমনটা আমি চাই? নীলা কিছুক্ষণ চুপ করে থাকলো। আমি ভাবলাম হয়তো প্রশ্নটা হঠাৎ হয়ে গেছে। তারপর ধীরে ধীরে রিপ্লাই এলো। শুধু অপেক্ষা না, তুমি না আসা পর্যন্ত তোমার জন্য দরজায় দাঁড়িয়ে থাকবো। আর যদি ইচ্ছে করে দেরি করি? তাহলে এর জন্য অনেক শাস্তি দিব। আমি ফোনের দিকে তাকিয়ে হেসে ফেললাম। পরের দিন বিকেলে ভাবি আমাকে ডাকলো। শোনো, একটু সিরিয়াস কথা আছে। কি হয়েছে? আমি নীলার আম্মুর সাথে কথা বলেছি। আমি একটু চমকে গেলাম। তারপর? তারা তোমার ব্যাপারে জানতে চেয়েছে, পড়াশোনা, ফ্যামিলি, সব কিছু। তুমি কি বললে? যা সত্যি তাই বলেছি, আর তারা খুশিও হয়েছে। আমার মনে হচ্ছিল বুকের ভেতর কেউ ঢোল বাজাচ্ছে। তাহলে?
তাহলে এখন পরবর্তী ধাপ, আম্মু আব্বুর সাথে কথা বলা। সেদিন রাতটা আমি ঘুমাতেই পারিনি। একদিকে ভয়, যদি কিছু ভুল হয়ে যায়, আরেকদিকে অদ্ভুত একটা আনন্দ, যদি সব ঠিকঠাক হয়ে যায়। পরের দিন ডাইনিং টেবিলে সবাই বসে আছে। ভাবি ইশারা করলো কথা বলার জন্য। আমি সাহস করে বললাম, আব্বু, একটা কথা ছিল। বলো। আমি একজনকে পছন্দ করি। আম্মু আর ভাইয়া একসাথে আমার দিকে তাকালো। ভাবি নিচে তাকিয়ে হাসছে। মেয়েটা কে? ভাবির মামাতো বোন নীলা। কিছুক্ষণ নীরবতা। তারপর ভাইয়া বলল, মেয়েটাকে আমি দেখেছি, খুব ভালো আর ভদ্র। আব্বু একটু ভেবে বললেন, যদি তোমরা দুজন সিরিয়াস হও তাহলে আমরা কথা বলতে পারি। আমার মনে হচ্ছিল পৃথিবীর সবথেকে বড় একটা বোঝা নেমে গেল। কয়েকদিন পর দুই পরিবারের মধ্যে আনুষ্ঠানিকভাবে কথা হলো। নীলার বাসায় আমরা গেলাম। সেদিন নীলা হালকা গোলাপি রঙের একটা ড্রেস পরেছিল, মাথা নিচু, কিন্তু মুখে সেই চেনা লাজুক হাসি। চোখাচোখি হতেই সে আবার নিচে তাকালো। ভাবি আমার কানে কানে বলল, তা আমার পছন্দ কেমন? একদম পারফেক্ট। আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে গেল। দুই পরিবার রাজি। একদিন সন্ধ্যায়, আচ্ছা, একটা কথা বলি, বলো। তুমি কি সত্যি আমাকে সুখে রাখবে? প্রতিদিন চেষ্টা করব যেন তুমি কখনো মনে না করো ভুল জায়গায় এসেছ। নীলা চুপ করে রইল। তারপর খুব আস্তে বলল, তাহলে আমি রেডি। অবশেষে সেই দিনটা চলে এলো, আমাদের বিয়ের দিন। বাড়ি ভরে গেছে আলো, মানুষ আর আনন্দে। আমি বিয়ের স্টেজে বসে আছি, কিন্তু চোখ শুধু একটাই মানুষকে খুঁজছে। কিছুক্ষণ পর নীলাকে আনা হলো। লাল শাড়িতে, মাথা নিচু, ঠোঁটে হালকা হাসি, একদম আমার স্বপ্নের মতো। কাজী সাহেব বললেন কবুল বলতে। আমি এক মুহূর্তও দেরি না করে বললাম, কবুল। নীলার দিকে তাকাতেই সে আস্তে করে বলল, কবুল। রাত গভীর। আমি রুমে ঢুকতেই দেখি নীলা বসে আছে, মাথা নিচু। আমি হালকা হেসে বললাম, কী ব্যাপার, এখনও লজ্জা কাটেনি? নীলা মাথা নিচু করেই হালকা করে বলল, না। আমি একটু হেসে তার সামনে গিয়ে বসলাম। তার হাত দুটো কাঁপছে। বুঝতে পারছিলাম সে নার্ভাস। এত ভয় পাচ্ছ কেন? ভয় না, অদ্ভুত লাগছে। কেমন অদ্ভুত? এইটা ভাবতেই পারছি না যে আজ থেকে আমি তোমার আর তুমি আমার। তার কথাটা শেষ হওয়ার আগেই আমি ধীরে করে তার হাতটা ধরলাম। শুধু আজ থেকে না, অনেক আগে থেকেই তুমি আমার ছিলে, শুধু আজ অফিসিয়ালি হলো। নীলা আমার দিকে তাকালো, চোখে এক ধরনের লাজুক মায়া। কিছুক্ষণ আমরা কেউ কিছু বললাম না, শুধু একে অপরের দিকে তাকিয়ে থাকলাম। রুমের বাতিটা হালকা ম্লান, চারপাশে নরম গোলাপের গন্ধ ছড়িয়ে আছে। বাইরে হয়তো এখনও বিয়ের হালকা শব্দ, কিন্তু এই ছোট্ট ঘরটা যেন আলাদা একটা পৃথিবী। নীলা চুপচাপ বসে আছে, আর আমি তার সামনে। আমাদের মাঝের দূরত্বটা খুব ছোট, কিন্তু অনুভূতিটা যেন অনেক গভীর। আমি ধীরে করে বললাম, এত চুপ করে আছো কেন? নীলা হালকা করে মাথা নাড়িয়ে বলল, কিছু না, শুধু মনে হচ্ছে স্বপ্ন দেখছি। তাহলে আমি কি তোমার স্বপ্নের মানুষ? নীলা এবার একটু হাসল, চোখ নামিয়েই বলল, আর সেই স্বপ্নটা আজ সত্যি হয়ে গেছে। আমি ধীরে করে তার থুতনিটা তুলে মুখটা আমার দিকে আনলাম। একটা কথা বলি? হুম। তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিনই মনে হয়েছিল এই মেয়েটা আমার জীবনে বিশেষ কিছু হয়ে থাকবে। নীলা আমার চোখের দিকে তাকিয়ে রইল। কোনো শব্দ নেই, কিন্তু চোখের সব উত্তর। আমি ওর হাতটা শক্ত করে ধরলাম। আজ থেকে তুমি শুধু আমার ভালোবাসা না, আমার দায়িত্ব, আমার শান্তি, আমার পুরো পৃথিবী। নীলা আস্তে করে আমার কাঁধে মাথা রাখল। আর তুমি আমার সবচেয়ে নিরাপদ জায়গা। মুহূর্তটা থেমে গেল যেন। আমি তার কপালে আলতো করে একটা চুমু দিলাম। সে চোখ বন্ধ করে একটু কাছে চলে এলো।
তার শ্বাসের উষ্ণতা আমার গালে লাগছিল। ধীরে ধীরে আমি ফিসফিস করে বললাম, আই লাভ ইউ। নীলা খুব আস্তে করে উত্তর দিল। আই লাভ ইউ টু। এরপর আর কোনো কথা দরকার ছিল না, শুধু নীরবতা, দুইটা হৃদয়ের একসাথে ধুকপুক করা আর নতুন জীবনের শুরু, যেখানে ভালোবাসা ছিল সবচেয়ে গভীর, সবচেয়ে সত্য। তো দর্শক, এই ছিল আমাদের আজকের গল্প। গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর আমাদের আজকের গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।